ভাগলপুর গ্রামের ধন্যাঢ্য বণিক প্রতাপের একমাত্র মেয়ের নাম ছিল পদ্মাবতী। প্রতাপ তার একমাত্র মেয়েকে খুব ভালোবাসত, কিন্তু তার মনে মনে একটা দুঃখ ছিল, তার কোনো পুত্র সন্তান ছিল না। পদ্মাবতীকে জন্ম দিয়েই তার স্ত্রী মারা যায় এবং স্ত্রী মারা যাওয়ার পর সে আর দ্বিতীয় বিয়ে করে না। মাঝে মাঝে সে চিন্তা করত শেষকালে যখন তার মেয়ের বিয়ে হয়ে যাবে তখন তার মেয়েকে কে দেখবে। এইদিকে তার মেয়ে পদ্মাবতী ছিল সম্পূর্ণ আলাদা। সে ছিল অনেক সাহসী এবং বুদ্ধিমতী। পদ্মাবতী, মা, আমি তোকে কতবার বলেছি খুব বেশি একটা বাইরে যাবি না। তোর এখন বিয়ের বয়স, আমি তোর বিয়ের সম্বন্ধ দেখছি, তুই এখন ঘরেই থাকবি। তাছাড়া গ্রামে তোকে নিয়ে 5 জন 5 কথা বলে। যে যাই খুশি বলুক রে বাবা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি একটা কথা মনে রেখো, আমি যা করি আমি খুব ভেবেচিন্তেই করি, আর আমি যা সিদ্ধান্ত নিই খুব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়ে থাকি। এখন আমি বিয়ে করার জন্য সম্পূর্ণ মানসিকভাবে অপ্রস্তুত। তুমি আমাকে কিছুটা সময় দাও। এই এক কথা গত 2 বছর ধরে আমি শুনে আসছি। তোর বিয়ে না হলে শেষ বয়সে আমি তোকে নিয়ে খুব বিপদে পড়ব। তাছাড়া আমার কোনো পুত্র সন্তান নেই, আমাকে দেখাশোনা করারও কেউ নেই। তাই বলো বাবা, তোমার আসলে পুত্র সন্তানের জন্য অনেক দুঃখ, কারণ আমি তোমাকে কখনোই খুশি করতে পারি না। আমি যাই করতে চাই তুমি পছন্দ করো না, কারণ তুমি মনে মনে চেয়েছিলে তোমার একটি পুত্র সন্তান হোক। যেহেতু মা জীবিত নেই তাই এই আশাটা তোমার অপূর্ণ রয়ে গেছে। চিন্তা করো না বাবা, আমি তোমার ঘাড়ে আর বোঝা হয়ে থাকবো না। তুমি আমার বিয়ের ব্যবস্থা করো। বাবার সাথে অভিমান করে পদ্মাবতী বাড়ি থেকে বের হয়ে গেল। আর ঠিক তখন তার সাথে দেখা হয়ে গেল গ্রামের নিতাই মশাইয়ের। কি ব্যাপার নিতাই কাকা, এই খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এত কি আকাশ কুসুম ভাবছো? আর বলিস না, আমার মেয়েটার বিয়ে হয়েছে গত মাসে। আজকে সকালে জামাই সহ মেয়ে বাড়িতে বেড়াতে এসেছে। এখন খেজুর গাছ থেকে খেজুরের রস পাড়ার কথা। খেজুরের রস পাড়ার জন্য একজন লোকও ঠিক করেছিলাম, কিন্তু এত উঁচু খেজুর গাছে উঠতে সে অনেক ভয় পায়। ও এই ব্যাপার, এর জন্য তুমি এত চিন্তা করছো? কোনো ব্যাপার না, আমি এখনই খেজুরের গাছে উঠে তোমাকে রস পেরে দিচ্ছি। তুমি একটু নিচে দাঁড়াও। আরে তোর কি মাথা খারাপ হলো নাকি? তুই হলি মেয়ে মানুষ, তুই কি খেজুর গাছে উঠতে পারবি? তাছাড়া এই গাছ তো অনেক বড়, এখানে উঠলে তুই ভয় পাবি। মা, নেমে আয়। তোর খেজুর গাছে ওঠার কোনো দরকার নেই। আমার মেয়েকে আমি খেজুরের রস খাওয়াতে চাই না। মেয়ে মানুষ এই কথা আর বলবে না। ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যুগ এখন বদলে গেছে, এই কথাটা এখন মানতে শেখো। এরপর পদ্মাবতী নিতাই কাকার সাথে রাগ করে খেজুর গাছে উঠল আর খেজুর পারল। আমি নাকি খেজুর গাছ থেকে রস পাড়তে পারবো না। দেখলে তো কতটুকু খেজুর রস পেরে নিয়ে আসলাম। এখন যাও, জামাইকে গিয়ে মন ভরে খাওয়াও। আরে বাবা, তাই তো দেখলাম, তোর মতো সাহসী মেয়ে এই গায়ে আর একটাও নেই। তোর ওপর আমি অনেক খুশি হয়েছি। নে, 1 গ্লাস রস খা। না না, আমার রস খাওয়ার কোনো দরকার নেই। তুমি বরং তোমার মেয়ে আর মেয়ের জামাইকে আতিথেয়তা করো। আমি এখন চলি, আমার অনেক কাজ আছে। এরপর পদ্মাবতী যখন রাস্তা দিয়ে হাঁটছিল, সে দেখতে পেল কৈলাস নামে এক ছেলে সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। কি গো কৈলাস কাকা, কোথায় যাচ্ছ তুমি? আমাকে তো তোমার সাথে নিয়ে যাও। আমার মন আজকে অনেক খারাপ। সারাদিন আজকে আমি তোমার সাথে সমুদ্রে ঘুরে বেড়াবো কাকা। শোনো পাগল মেয়ের কথা, আমি তো সমুদ্রে মাছ ধরতে যাচ্ছি। তুই আমার সাথে গিয়ে কি করবি? এর চেয়ে বরং তুই বাড়িতেই থাক, কারণ সমুদ্রের ঢেউ দেখলে তুই ভয় পাবি। সমুদ্রের গর্জন কিন্তু ভয়াবহ। তুমি আমাকে এখনো চিনতে পারোনি? শুধু সমুদ্র কেন, আমি পৃথিবীর কিছুই ভয় পাই না। চলো, আজকে তোমার সাথে সমুদ্রে মাছ ধরে প্রমাণ করে দিব আমিও কোনো সাধারণ মেয়ে না, আমি অনেক সাহসী মেয়ে। এরপর পদ্মাবতী কৈলাসের সাথে সমুদ্রে মাছ ধরতে গেল। তারা খুবই আনন্দে মাছ ধরছিল, কিন্তু কিছুক্ষণ পর সেখানে ঝোড়ো হাওয়া উঠল। তাদের ভাগ্য একদম তাদের সহায় ছিল না। কিছু সময় পর নৌকাটি মাঝ সমুদ্রে ডুবে গেল। পদ্মাবতী যখন জ্ঞান ফিরল, সে দেখতে পেল সে একটি মহলে দাঁড়িয়ে আছে। তার পাশে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সমুদ্রের শহরে তোমাকে স্বাগতম কন্যা। তুমি মাঝ সমুদ্রে ডুবে গিয়েছিলে, সেখান থেকে উদ্ধার করে আমি তোমাকে আমাদের মহলে নিয়ে এসেছি। আমার নাম কৃষ্ণ। আমি কোথায়?
আমি কিছুই বুঝতে পারছি না, আমি কোথায়? তুমি এখন যেখানে আছো সেটি পানির নিচের একটি শহর। এই শহরের মানুষগুলো একটু অদ্ভুত রকম। এখানে সবাই অন্যরকম করে বাঁচে। তুমি চাইলে আমাদের শহরে সারা জীবন থাকতে পারো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। তোমাদের শহরে আমি আর থাকতে পারবো না। আমার বাবা আমার অপেক্ষা করছে, আমাকে আমার বাবার কাছে ফিরে যেতে হবে। তুমি যদি তোমার বাবার কাছে ফিরে যেতে চাও, কোনো সমস্যা নেই। তবে যেহেতু তুমি আমাদের মেহমান, তাই আমি তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। এই যে পাথরটা দেখছো, এটা হচ্ছে নীলকান্তমণি। এটা হচ্ছে শুভ পাথর। যে কোনো বিপদে আপদে এই পাথরের আলো সব অশুভ শক্তি দূর করে দেয়। এটা আমি তোমাকে গলার হারের মতো করে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ কৃষ্ণ, তোমার এই উপকারের কথা আমি সবসময় মাথায় রাখবো। এরপর পদ্মাবতী কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে তার গ্রামে ফিরে গেল। গ্রামে তার দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু একদিন সন্ধ্যাবেলা সে একটি মন্দিরের পাশ দিয়ে হাঁটছিল, আর তখন সে দেখতে পেল দুজন তান্ত্রিক বসে আছে, তাদের নিজেদের মধ্যে কথা বলছে। কি বলছো তুমি গুরু? এতগুলো মানুষকে তুমি কিভাবে হত্যা করবে? তাছাড়া এই গ্রামের মানুষরা অনেক বুদ্ধিমান, তারা তোমাকে নিশ্চয়ই ধরে ফেলবে। আরে, আমাকে ধরা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। এই যে আমার হাতে পানি দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে সম্মোহনী পানি। এই পানি দিয়ে আমি যে কোনো মানুষকে সম্মোহিত করতে পারি। এই পানি যদি কারো গায়ে ছিটিয়ে দিস, তুই দেখতে পাবি সেই লোকটা শুধুমাত্র তোর কথায় উঠবস করছে। বলছো কি তুমি গুরু? এটাও কি সম্ভব? কিন্তু এতগুলো মানুষকে তুমি পানি কিভাবে ছিটাবে? আরে বোকা, এটাও বুঝতে পারলি না? গ্রামের একটা নদী আছে, সেই নদীতে গ্রামের সবাই গোসল করে। আমি এই নদীতে এই পানি মিশিয়ে দেব। যখন সবাই গোসল করবে, তখন সেই পানি তাদের গায়ে লেগে যাবে, আর তারা সবাই সম্মোহিত হবে, আমার কথা শুনতে বাধ্য হবে। আর এভাবেই গ্রামের মানুষকে হত্যা করে আমি মাটির নিচ থেকে সম্পদ নিয়ে যাব। কিন্তু এমন একটা কাজ তুমি কবে করবে? যদি কেউ দেখে ফেলে তুমি নদীতে পানি মেশাচ্ছ, তাহলে তো সে তোমাকে সন্দেহ করবে। এই পানি কেবলমাত্র অমাবস্যার রাতেই মেশাতে হয়। আগামী পরশু হচ্ছে অমাবস্যার রাত, আর আমি সেদিনই এই পানি গ্রামের নদীতে মেশাবো। এতক্ষণ সবকিছু পদ্মাবতী আড়াল থেকে শুনছিল। সে কথাগুলো শুনে প্রচন্ড ঘাবড়ে গেল। সে বুঝতে পারছিল না এইখানে তার গ্রামের মানুষকে কিভাবে এই তান্ত্রিকের হাত থেকে বাঁচাবে। পদ্মাবতী যখন খুব চিন্তিত হয়ে বাড়ি ফিরল, তখন তার বাবা প্রতাপ তার উপর প্রচন্ড রেগে গেল। কি ব্যাপার পদ্মাবতী, তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে কতবার বলেছি সন্ধ্যার পর বাইরে থাকবে না? অনেক বড় একটা বিপদ গেছে বাবা, আমি তোমাকে সব কিছু খুলে বলবো। আজকে সন্ধ্যাবেলা আমি সে পুরাতন শ্মশানে পাশ দিয়ে আসছিলাম, তখন শুনলাম দুই তান্ত্রিক নিজেদের মধ্যে কথা বলছে। তারা বলছে আমাদের গ্রামে মাটির নিচে নাকি অনেক সোনা টাকার পয়সা রয়েছে, এইগুলো নাকি এখান থেকে তারা নিয়ে যাবে আর গ্রামের মানুষকে হত্যা করবে। তুমি কিছু একটা করো বাবা। বানিয়ে বানিয়ে এসব মিথ্যা কথা বলা বন্ধ করো, আর এখান থেকে যাও। আজকে থেকে তোমার বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। আমি তোমাকে ঘরে তালা বন্ধ করে রাখবো, আর আগামী সপ্তাহে আমি তোমার বিয়ে ঠিক করব। তুমি আর বাড়ির বাইরে বের হতে পারবে না। আমাকে বিশ্বাস করো বাবা, দয়া করে আমাকে বিশ্বাস করো, আমি একদম সত্যি কথা বলছি। আমাকে আমার গ্রামের মানুষদেরকে বাঁচতেই হবে, দয়া করে আমাকে ঘরে দরজা বন্ধ করে রেখো না। কিন্তু প্রতাপ তার মেয়ের কোনো কথাই শুনল না, সে তাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখলো। এইদিকে পদ্মাবতী ঘরের মধ্যে বসে কাঁদতে লাগলো। এরই মধ্যে 2টি দিন পারও হয়ে গেল। আজকে ছিল সে অমাবস্যার রাত। আজকে যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে পালাতেই হবে, কারণ সন্ধ্যাবেলা চাঁদ ডোবার সাথে সাথে সে তান্ত্রিক নদীতে সম্মোহন করা পানি মিশিয়ে দেবে, আর নদীর পানিকে যেভাবেই হোক আমাকে স্বাভাবিক করতেই হবে, তা না হলে গ্রামের মানুষগুলো মারা যাবে। এরপর পদ্মাবতী আর এক মুহূর্ত দেরি না করে বারান্দা দিয়ে পালিয়ে গেল। যখন চাঁদ প্রায় ডুবে গেছে, ঠিক তখনই তান্ত্রিক এসে সেই নদীর পাড়ে উপস্থিত হয়েছে। আমাদের হাতে
আর বেশি একটি সময় নেই। যা করার তুই তাড়াতাড়ি করে ফেল, তাড়াতাড়ি করতে হবে। তুই পানির বোতলটা বের করে নিয়ে আয়, আর যা 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 ওই যে নদীতে ওই পানিটি ঢেলে দিয়ে আয়, যা। তুমি বলার সাথে সাথে আমি এই পানি নদীতে ঢেলে দেব, তুমি কোনো চিন্তাই করো না। আর ঠিক তখনই সেখানে পদ্মাবতী এসে উপস্থিত হলো। মনোবাসনা কখনোই পূর্ণ হবে না। আমি যে পর্যন্ত এই গ্রামে জীবিত আছি, আমি তোদেরকে গ্রামের কোনো ক্ষতিই করতে দেব না। কে কে তুমি? কিভাবে আসলেন এখানে? হ্যাঁ, কি করে জানলে আমাদের কথা? হ্যাঁ, এখানে এসে তুমি অনেক বড় ভুল করে ফেলেছো। এই দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে মন্ত্র বলে আটকে ফেলছি। তাকে আটকানোর চেষ্টা করে। আমার হাতে এইটা হচ্ছে নীলকান্ত মণিপাথর, যা হলো শুভ শক্তির প্রতীক। তোদেরকে আটকানোর জন্য এই পাথরই যথেষ্ট। দেখ আমি তোদেরকে কিভাবে বেঁধে ফেলি। এরপর পদ্মাবতী সে পাথর দিয়ে তান্ত্রিক দুটোকে বেঁধে ফেলে এবং সে পাথরটিকে নদীতে ছুঁড়ে ফেলে। আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে। কথা দিচ্ছি, আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, আর কখনো এই গ্রামে আসবো না। আমি না আসলেও তুই এই গ্রামে কোনো ক্ষতি করতে পারবি না, কারণ এই গ্রামের নদীতে আমি নীলকান্ত মণিপাথর ফেলে দিয়েছি। এখন এই নদী আর এই দুটো গ্রাম অশুভ শক্তি থেকে সম্পূর্ণ নিরাপদ। এরপর পদ্মাবতী সেইখান থেকে চলে গেল। সেই দুই তান্ত্রিক কোথায় গেল আর কেউ বলতে পারল না। আর এইভাবেই একটি সাহসী মেয়ে পুরো গ্রামটাকে রক্ষা করলো।